অন্ধকারে নয় দিবালোকে স্বচ্ছ নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির। সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন বিলম্বিত করতে পিআর ইস্যুতে আন্দোলন, বলছে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে কাজ করার অঙ্গীকার। গেল 15 বছরে দানবীয় শাসন কায়েম করেছিল আওয়ামী লীগ। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর জুলাই হত্যাযজ্ঞ মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন। এবং 3 দফা দাবিতে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা, আন্দোলনকারী শিক্ষকদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর প্রত্যয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। অন্ধকারে নয়, সবার চোখের সামনেই একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশন বিশেষ পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রাম বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যক্রম অব্যাহত আছে। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। তো শুধু আপনাদের কোঅপারেশন চাইব যে মানুষ যাতে যে কোনো একটা ইনফরমেশন পাইলে, খারাপ যদি কিছু পায় ফ্যাক্টসটা চেক করে নেবে, একটা চেক করে নিয়ে যদি সত্য হয় তাহলে প্রচার করবে, শেয়ার করবে, আমাদের কোনো আপত্তি নেই। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন জনপ্রশাসন সচিব শামীউজ্জামান চৌধুরীর প্রতিবেদন। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ৮০,০০০ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ, ৬.৫ লাখ আনসার এবং ৩৩,০০০ বিজিবি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি জোরদার করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি। সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আলোচনা হয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। 4 ছিল আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা। ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা। এ সময় সেফ এক্সিট নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা জায়গায় কি করব। এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। আমরা যদি সুযোগ পাই, আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি আমার দৃঢ় প্রত্যয় হলো যে আমার অফিসাররা সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। রাজনৈতিক সম্পৃক্ততায় অভিযুক্ত কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না বলে জানান সচিব। একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের দাবি তোলা হচ্ছে বলে আবার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে বলেও দাবি করেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো অতীতের ন্যায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে বলে জানান জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ। বাংলাদেশে যে নির্বাচন কেউ ঠেকাতে পারে না। ইনশাআল্লাহ 2026 সালে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমাদের জোট অংশগ্রহণ করবে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেশের মানুষ ইতিহাসের ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন বিএনপি মহাসচিব। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগ যেন আমরা না হারাই। 71-এ যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না। এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সরকারের অঙ্গীকার অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। জনগণ নির্বাচন দেখতে চায়, নির্বাচনে অংশ এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এবং গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার প্রথম দিনে ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এই সময় গত 15 বছরে হাসিনা সরকারের বিচারহীনতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম সহ স্বৈরাচারী চিত্র তুলে ধরেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানান, সাধারণ সরকার থেকে দানবীয় সরকারে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। মেজবা রহমানের প্রতিবেদন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশে যে দানবীয় সরকার প্রতিষ্ঠা পেয়েছিল সে চিত্রই যেন ফুটে ওঠে ট্রাইব্যুনালে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপনে তা তুলে ধরেন প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অপসারণ, নির্বাচন ব্যবস্থা ধ্বংস ও গণতন্ত্র নস্যাতের ফলশ্রুতিতেই জুলাই অভ্যুত্থান। গত 15 বছরে প্রথমত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি। ক্রসফায়ার এক পর্যায়ে স্থিমিত করে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা, গোপন কারাগারে বছরের পর বছর আটক রাখা এবং সেখান থেকে অনেককে মিথ্যা মামলা দিয়ে চালান দেয়া এবং বাকিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রাতের আধারে হত্যা করে বিভিন্ন নদী, নালা, খাল, বিল, বনে, জঙ্গলে তাদের লাশ ফেলে দেয়া। এ বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনালে সাইবার হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই সময় গুমে জড়িত চাকরিরত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন। একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এর আগে গত 28 কার্য দিবসে এই মামলার মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মোট 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট আমলে ভাস্কর্য নির্মাণের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তখন এ নিয়ে কেউ মুখ না খুললেও জুলাই অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই একটি মহল নানা প্রশ্ন তোলে বলেও ক্ষোভ জানান তিনি। বিকেলে রাজধানী ওসমানী উদ্যান প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপনকালে এমন অভিযোগ করেন উপদেষ্টা। নাহিদ সিরাজি নিমের প্রতিবেদন।
রোববার রাজধানীর ওসমানী উদ্যান প্রাঙ্গণে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্মৃতিস্তম্ভের কাছে একটি নিমগাছের চারাও রোপণ করেন তিনি। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ভাস্কর্য নির্মাণের নামে ব্যাপক অর্থ লোপাট হলেও এ নিয়ে কেউ মুখ খোলেনি, অথচ এখন রাজনৈতিক উদ্দেশ্যে এর সমালোচনা করা হচ্ছে। এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি ৩০০-৪০০ কোটি টাকা খরচ হয়েছে। স্মৃতিস্তম্ভের ডিজাইন সহ সার্বিক কার্যক্রম নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান আসিফ মাহমুদ। এ ধরনের কাজে সাধারণত ডিজাইনেই মূল পরিশ্রম এবং সময়টা যায়, এখন প্রকৃত কাজ বাস্তবায়নের পথে আছে। ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। এটা অবশ্যই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নাহিদ সিরাজ নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। ৩ দফা দাবিতে আগামীকাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষকেরা। এর আগে পুলিশি বাধায় পন্ড সরকারি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি। 20% বাড়ি ভাড়ার দাবিতে সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হন তারা। জনদুর্ভোগের আশঙ্কায় এতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকেরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 231 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 953 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটিতে 2 জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে 1 জন করে মারা গেছেন। এ সময় ঢাকা বিভাগ থেকে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সারা দেশে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছরের কম বয়সীরা 13 নভেম্বর পর্যন্ত এই টিকা দিতে পারবে। সকালে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কেন্দ্রের কার্যক্রম শুরু করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, বিনামূল্যে 4,90,00,000 শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। বলেন, শিশুর মৃত্যু হার কমাতেই এমন উদ্যোগ। বিস্তারিত সুরাইয়া মুন্নির রিপোর্টে। দেশে টাইফয়েড টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে 1 ডোজ করে টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে 30 অক্টোবর পর্যন্ত। এর বাইরেও 9 মাস থেকে 15 বছরের কম বয়সীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় টিকাদান কার্যক্রম। টিকা দিতে গিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আর সন্তানের সুস্বাস্থ্যের জন্য সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবকরা। পানিবাহিত রোগ যেহেতু টাইফয়েড, এই কারণে আমি মনে করি এই ভ্যাকসিনটা নেওয়া খুব জরুরি। টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেকেরই টিকা দেওয়া উচিত। 23 লাখ তো আমি দিয়েছি, তাই আমার খুব ভালো লাগছে। আমি একদম সুস্থ থাকবো, এর জন্য খুশি লাগছে। টাইফয়েড থেকে বাঁচার জন্য টিকা দেওয়া অবশ্যই উচিত। রাজধানী রেসিডেন্সিয়াল মডেল স্কুলে টাইফয়েডের টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দার। তিনি বলেন, শিশুর মৃত্যুর হার কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। টাইফয়েডের চিকিৎসা অনেক খরচ বহুল এবং তাছাড়া যেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। অনেক অ্যান্টিবায়োটিকে টাইফয়েডে কাজ হয় না, ফলে টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে। আমরা যদি টিকা নিই তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাবো। এ সময় স্বাস্থ্য অধিদপ্তর এবং ডিএনসিসির শীর্ষ কর্মকর্তারা জানান, পথ শিশুদের এই টিকার আওতায় আনা হবে। আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতার মাধ্যমে নিশ্চিত করি যেন প্রতিটি শিক্ষার্থী এই টিকা গ্রহণ করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে এই টিকা নেবে এবং তাদের ভবিষ্যৎ যে অগ্রযাত্রা সেটা টাইফয়েড বিহীন সহ অন্যান্য রোগবিহীন হবে। 5 কোটি শিশুকে টাইফয়েড মুক্ত করার জন্য ভ্যাকসিন দিয়ে আমরা 13ই নভেম্বরের পরে সারা বিশ্বের একটা রেকর্ড করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকা দেওয়া যাবে। জন্মসনদ না থাকলেও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করতে পারবেন অভিভাবকরা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও প্রশাসনে লুকিয়ে আছে বলেও অভিযোগ করেন তিনি। সিলেট প্রেস ক্লাবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ডিপ টিউবওয়েল স্থাপন এবং বস্ত্র বিতরণ কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এম এ মালিক। আমরা সকাল 9টা থেকে চোখের ডাক্তার সেবা দেওয়া শুরু করবে, 3টা পর্যন্ত আমরা কন্টিনিউ করবো। এর মধ্যে কয়েকজন ডাক্তার স্পেশালিস্ট যারা ঢাকা থেকে আসবে। 25টা স্পট আমরা অ্যালোকেট করেছি, যেখানে একান্ত ব্যক্তিগত উদ্যোগে আমি প্রচেষ্টা আমি ঘোষণা দিচ্ছি যে এটা আগামী 1 সপ্তাহের ভিতরে আমি এইগুলি স্থাপন করবো। টাইল শিল্পের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ডিবিএল সিরামিক্স। নিজেদের উৎপন্ন হওয়া বর্জ্য ব্যবহার করে পরিবেশ বান্ধব চক ও স্লেট তৈরি করছে প্রতিষ্ঠানটি। টাইল চক নামের নতুন প্রকল্পের আওতায় নির্মিত এসব উপকরণ ইতোমধ্যেই 1000-এর বেশি স্কুলে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর কথা জানিয়েছে ডিবিএল সিরামিক্স। শিক্ষাকে টেকসই ও পরিবেশ বান্ধব করতে প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবিত চক তৈরির ফর্মুলা উন্মুক্ত করে দিয়েছে। দেশের বাইরের খবর, সীমান্ত সংঘর্ষে 200 তালিবান সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এছাড়া আফগানদের হামলায় নিজেদের 23 সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। এরই মধ্যে আফগানিস্তানের 19টি সীমান্ত ঘাঁটি দখলের দাবি করেছে ইসলামাবাদ। এদিকে চলমান সংঘাতে উদ্বেগ জানিয়ে দুপক্ষকে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে কাতার, ইরান এবং সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। এতে 200 তালিবান সেনাকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া আফগানদের হামলায় নিজেদের 23 সেনা নিহত হয়েছেন বলেও জানায় তারা। এর আগে হামলায় 58 পাকিস্তানি সেনা নিহতের দাবি করে আফগান সরকার। এদিকে সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান। আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজের মাধ্যমে রোববার এ খবর জানিয়েছে আল জাজিরা। সংঘর্ষের জেরে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এর আগে শনিবার রাতে পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তানের বাহিনী। এদিকে ডুরান মেলা, শহীদান, কুনার, চাগাই সহ 19টি আফগান ঘাঁটি দখল করেছে পাকিস্তান বাহিনী। শনিবার আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে এই সীমান্ত পোস্টগুলো পাকিস্তানের দখলে আসে বলে জানায় ইসলামাবাদ। রেডিও পাকিস্তান জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী তালিবানের মনোজুবা ক্যাম্প, ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট এবং খারচর দুর্গ ধ্বংস করে দিয়েছে। এ অবস্থায় আফগানিস্তানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। চলমান সংঘাতে উদ্বেগ জানিয়ে দুপক্ষকে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে কাতার, ইরান ও সৌদি আরব। পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবানের নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। রাজশাহীতে বিপিএল করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ সমস্ত সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির 3 শীর্ষ কর্মকর্তা। তারা জানিয়েছেন বিপিএল বা বড় টুর্নামেন্ট করতে স্টেডিয়ামটির 70% সক্ষমতা আছে। আগামী 1 মাসে বাকি কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনা তাদের। মাঠ পরিদর্শন শেষে খেলোয়াড় সহ সংশ্লিষ্টদের থাকার জায়গা, অনুশীলনের মাঠ সহ আনুষঙ্গিক সুবিধা দেখেন বিসিবি কর্মকর্তারা। রাজশাহীর ফ্যাসিলিটিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এবং এটাকে ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা রয়েছে। তো যে কোনো বড় টুর্নামেন্ট আপনারা জানেন যে সামনে আন্ডার-19 টুর্নামেন্ট, আন্ডার-19 আফগানিস্তান সিরিজ এখানে হোস্ট করা হবে। তো তার সাথে যদি আমরা আরও বড় বড় প্রিপারেশন নেই বড় বড় ইভেন্ট করার জন্য, সেটার জন্য আমাদের আসতে দেখা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। অন্ধকারে নয়, দিবালোকে স্বচ্ছ নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসির। সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন বিলম্বিত করতে পিআর ইস্যুতে আন্দোলন, বলছে বিএনপি। সবসময় সংস্কারের পক্ষে কাজ করার অঙ্গীকার। গেল 15 বছরে দানবীয় শাসন কায়েম করেছিল আওয়ামী লীগ। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
জুলাই হত্যাযোগ্য মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন এবং 3 দফা দাবিতে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা আন্দোলনকারী শিক্ষকদের। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর প্রত্যয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।